আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমার এমডি ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ইনশাআল্লাহ ভালো লাগবে। তো চলো আজকের দিনটা তোমাদের সঙ্গে শুরু করি। দেখো, প্রথমে সকালে উঠে গেছি আর উঠে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু আমার মেয়ে, আমি, তোমাদের দাদাভাই একসঙ্গে আজকে উঠে গেছি, তো দেখলাম বিছানাটা ফেলে রেখে লাভ নেই, তার জন্য তুলে নিচ্ছি। নাহলে আমার মেয়ে ঘুমিয়ে থাকে, আমরা উঠে যাই, তো মেয়ে উঠে তারপরে বিছানাটা ঝাড়তে হয়, তো বিছানাটা পড়েই থেকে যায়। তো যার জন্য দেখলাম যখন উঠে গেছে, তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে এখন ঝেড়ে নেই। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাথরুম। আর মেয়ের খাবার আমি রেডি করে দিলাম, মেয়ের খাবার রেডি করে দিয়েছি, এখন মেয়েকে মামুনি খাওয়াচ্ছে। আর কালকে রাত্রে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো, তো যেটা ভিডিও করার পর তার জন্য তোমাদের সঙ্গে কালকের কিছু শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো আমি কালকে সন্ধেবেলায় একটু বাদাম দিয়ে মুড়ি খেয়েছিলাম, সেটা খেয়ে আমার এত পরিমাণ গ্যাস হয়ে গেছিলো যে রাত্রে তোমাদেরকে কি বলবো, নিজে শখ করে রান্না করেও কিন্তু রাত্রে আমি খেতে পাইনি। সেই রাত 12টার সময় উঠে আবার আদা টাদা খেলাম, মানে কাঁচা আদা লবণ দিয়ে খেলাম। তারপরে সন্ধেবেলায় খেয়েছিলাম গ্যাসের ট্যাবলেট, কিন্তু তবুও আমার গ্যাসটা কমেনি। দিয়ে রাত্রে তো কিছু খাইনি, না খেয়ে শুয়ে গেছিলাম, একটু আদা লবণ খেয়ে অনেক রাত্রিতে একটু ভালো লাগলো, তারপরে আবার ঘুমালাম। আর এদিকে দেখো, তোমার দাদাভাই একদম গোসল করে রেডি হয়ে চলে এসছে। তো ও চা খাবো না বলছিল, ও বলছিল আমার সকালবেলায় গ্যাস গ্যাস লাগছে। আমাদের বাড়িতে জানো তো, আমরা সকলেই গ্যাসের রুগী, মানে আমাদের এই গ্যাসের প্রবলেমটা এত কেন আল্লাহ জানে। আমরা তো খুব একটা রিচ খাবারও খাই না, তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওতে ব্লগে যে আমরা খুব মানে সিম্পলভাবে সাধারণ রান্নাবান্না খাই। অতিরিক্ত রিচ মানে মশলাদার খাবার কিন্তু আমাদের বাড়িতে হয় না, তোমরা অবশ্যই দেখতেও পাচ্ছ, তবুও আমাদের এতটা গ্যাস। তো কিছু করার নেই হচ্ছে তখন। তো দেখো, তোমার দাদাভাই খাচ্ছিল না, তো ওকে জোর করে বললাম যে অল্প একটু খাও। তো অল্প একটু ছোলা মাখিয়ে ওকে আমি একটু মুড়ি দিলাম আর একটু চা করে দিলাম, যে বললাম খালি পেটে থাকলে কিন্তু গ্যাসটা আরও হবে। আরও এমনিতে খালি পেটে থাকবে, মরে গিয়ে তখন খিদে পেলেই চপ মুড়ি খেয়ে নেবে, তখন গ্যাসটা আরও বেশি হয়ে যাবে। ওই জন্য ওকে বললাম যে যা পারবে একটু করে অল্প করে খাও। তো তার জন্য দেখো খেতে বসলো, আর খেতে খেতে মোবাইল দেখছে। বুঝতেই তো পারছো, তোমার দাদাভাই প্রচণ্ড মোবাইল দেখে। ও খাবার সময় বলো, শোয়ার সময় বলো, ওর মোবাইল পেলে না একদম সব কিছু ঠিক হয়ে যায়, ভুলে যায়। ও কথা বলার পর্যন্ত সময় নেই। তোমাদের কাদের কাদের মানে বর এরকম করে অবশ্যই কমেন্টে জানাবে। মানে মোবাইলটাই হয়ে যাচ্ছে সব, মানে কোনো সময় যে কোনো কথা বলবো, কিছু বলবো, সেটা কোনো উপায় নেই। সে যখনই থাকবে শুধু মোবাইলটা, ব্যাস মোবাইল দেখা হয়ে গেল, ঘুমিয়ে গেল। মানে যখনই হোক, দুপুরে হোক, রাত্রে হোক। এমনিতে এখন তো ভিডিও করি বলে সেরকমভাবে সত্যিই সময় হয় না। রাত্রিতেও ধরো যে গল্প করবো, সেটাও সময় হয় না, তার কারণ মেয়েকে ঘুম দেওয়ার পর তো 11:30 বেজে যায়। আর 11:30 পর থেকে আমাকে শুরু করতে হয় ভিডিও এডিট করতে, কারণ মেয়ে যখন ঘুম দিই মেয়েকে, তখন তো আর মেয়ের কানের সামনে বকবক করা যায় না, মানে ভয়েস দেওয়া যায় না ভিডিওতে। তাই ওরা ঘুমিয়ে যায়, বাবা মেয়ে মিলে, তখন আমি রাত্রিবেলাতে বসে বসে ভিডিওতে ভয়েস দিই। এখন যেমন আজকে রাত্রি 12টা বাজছে, এতক্ষণে মেয়ে ঘুমোলো আর আমি এখন ভয়েস দিচ্ছি। তো কী করবো বলো, কিছু করার নেই, এত রাত করে আমাকে ভয়েসটা দিতে হয়। ও আর এমনও হতে পারে এই রাত জাগার জন্যও হয়তো গ্যাসের প্রবলেমটা হচ্ছে আমাদের, সেটাও হতে পারে। কিন্তু দেখি ডাক্তারখানা যাব, তো ডাক্তার দেখাবো কেন হচ্ছে এরকম, সেটা জিজ্ঞেস করব। তো অবশ্যই শেয়ার করব তোমাদেরকে ডাক্তারখানা দেখালে। তো দেখো, আমিও মুখটা ধুয়ে নিলাম। আমি সকাল সকাল খেতে পারি না, একটু দেরি হয়ে যায় আমার। তো এখন দেখো ব্রাশটা করে মুখটাকে মুছে নিই। তারপরে দেখো এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে মানে এখনও হয়ে গেছে এখন। আর তোমার দাদাভাই খেয়ে চলে গেছে, মেয়ের তো খাওয়া হয়ে গেছে কখন, তোমাদেরকে বললাম। খেয়ে দিয়ে জামা টামা পুরো ভিজিয়ে দিয়েছিল, তো ও জামাটাও চেঞ্জ করে দিয়েছি। আর ব্যথার কথা কি বলবো, ব্যথার কথা শেয়ার করতে নিজেকেই খারাপ লাগছে। তো দেখো, অতিরিক্ত ব্যথার কারণে আজকে আমি ওষুধ খেলাম, আর থাকতে পারলাম না। তার জন্য দেখো মুড়ি খেলাম, একদম শুকনো মুড়ি খেলাম, তার কারণ গ্যাস হয়ে গেছিলো কালকে অতিরিক্ত। তাই চা দিয়ে শুকনো একটু মুড়ি খেলাম। দিয়ে এখন প্রথমে সকালে খালি পেটে গ্যাসের ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তারপরে এখন খেলাম গা হাতে পায়ে ব্যথার ওষুধ। তো ব্যথার ওষুধটা না খেলে আমি আর মানে হচ্ছে যেন মানে হিলালড়া করতে পারবো না, কিছু কাজ টাজ করতেই পারবো না, যার জন্য আমি খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছে আমার মেয়েকে গ্যাস। ডাক্তারবাবু বলেছেন যে পুরো 1 মাস, এই বর্ষাকালটা পুরো 1 মাস তোমার মেয়েকে গ্যাস টানতে হবে। ওকে প্রচণ্ড ঠান্ডার ধাত, একটুতেই কিন্তু ঠান্ডা লেগে যায়, তাই ওকে দেখো গ্যাসটা টানিয়ে নিচ্ছি। 1 মাস যদি ওকে গ্যাসটা না টানাই, তো মানে একটু আধটু কারণে হুটহাট করে ওকে ঠান্ডা লেগে যায়। মানে সেরকম তো পানি ঘাটায় না দেখো, তবুও বাচ্চা মেয়ে তো গোসল করা তখন একটু ঘাঁটে। তো কী করবো, ওর তো অল্পতেই ঠান্ডাটা লেগে যায়, তখন টানাতে হবে 1 মাস। আর এদিকে চলো, সব কিছু কমপ্লিট তো হয়ে গেছে, এখন আমি মেয়ের জন্য ফল বার করে রেখে দেবো ফ্রিজ থেকে, কারণ
1 ঘন্টা 2 ঘন্টা বের করে রাখবো, তবে ফলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আসবে। তো এখন আমি বের করে রাখলাম দেখো 8খানা তরমুজ আর একটা আপেল বের করে রাখলাম। আর আমার মামুনি কিন্তু এদিকে ভাত টাত সব বসিয়ে দিয়েছে। আজকে মামুনি কিছুই খায়নি, সকাল 8টা হয়ে গেছে তাও। তো ভাত একদিকে বসিয়ে দিয়েছে, দেখো একদিকে মাছের পেঁয়াজ আর একদিকে মাছ কেটে বেছে সব রেডি করে। তো এই যে হাঁড়ির মাছটা পেটিটা দেখালাম, এটা আমার মেয়ের জন্য আলাদা করে রান্না করবে। আর ওইদিকে যেটা দেখালাম বাটিটার মধ্যে, এগুলো হবে আমাদের জন্য রান্না, ওটা ঝাল ঝাল করে হবে, ওই জন্য আলাদা। তো এই দেখো এখানে ছিল 3টে কলা, একটা আম পচে ছিল, তো এগুলো যাই গিয়ে ফেলে দিই। ফেলা হচ্ছে না, রাখা ছিল, তার জন্য দেখো নিয়ে যাচ্ছি ফেলার জন্য বাইরে। তো এখান থেকে উঠোন থেকে ছুঁড়ে ফেলে দেবো। আর ওইদিকে দেখো ওই ঝুলি দিয়েও চলে এসছে, থালা বাসন ধুচ্ছে, এখনও কাজ করতে চলে এসছে। তো ফেলে দিলাম। আর মেয়ের জন্য এখন একটা নিয়ে নেবো হচ্ছে কলা। তো 11:30 বেজে গেছে, ওকে একটা কলা দিয়ে দিই। তো যত সম্ভব এই কলাগুলোর সাইজ একটু বড় বড়, আমার মেয়ে মনে হয় না আমাকে যে খেতে পারবে, তো দিয়ে দেখি এক। তো ওকে দেখো এখন টিভি লাগিয়ে দিয়েছি, ও আবার টিভি দেখতে দেখতে কলা খেতেটা বেশি পছন্দ করে। টিভি মানে দেখার সঙ্গে সঙ্গে কলাটা বুঝতে পারে না, ফিনিশ করে নেয়। আর এই দেখতে পাচ্ছ কাপড়গুলো সব পড়ে আছে। তো মেয়ের হাতে দিয়ে দিলাম কলাটা ছিলে। তো এই দেখো হয়ে গেছে খাওয়া, আর খাবে না এবার। আমি তো প্রথমেই ভেবেছিলাম যে ও খাবে না, কলার সাইজটা যেহেতু বড় আছে। তো দেখো খেলো না। তো দেখতে পেলে বন্ধুরা, মেয়ে তো খেলো না, আমি জানতাম যে ও খাবে না। তো যাই হোক, ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি দেখলাম যে এদিকে আমি কাজগুলো করে নিই। তো দেখো আলনাটা অগোছালো হয়েছিল, তো সেই কাপড়গুলো আমি এখন গুছিয়ে নেব। আর এইগুলো এখন ভরে দেবো শোকেসের মধ্যে। আর যেগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আমি আলনার মধ্যে গুছিয়ে রেখে দেবো। তো আলনাটা নেওয়াও হয়েছিল ওই জন্যই, জানো তো, এই কাপড়গুলোর জন্য। তো আমাদের রুমে তোমরা তো আগেও দেখেছো ভিডিওতে যে একটা সোফা রাখা ছিল, যে সোফাটা এখন বাইরে ডাইনিংয়ে আছে। তো ওই সোফাটা কিন্তু আমার এই রুমে রাখা ছিল। কিন্তু ওই সোফাটায় কি বলবো, মানে সবসময় সোফার মানুষ তো বসতে পেতো না, কাপড়গুলো সব পড়ে থাকতো। মানে প্রতিদিন আমি গুছাতাম, তোমাদের দাদাভাই ও কিন্তু এক জায়গা থেকে এসে কাপড়গুলো খুলে রাখতো ওই সোফার মধ্যেই। সব কিছুই মানে প্যান্ট জামা বলো, সব কিছুই, গামছা টামছা লুঙ্গি টুঙ্গি, এগুলো কিন্তু সব কিছু ও খালি সোফার ওপরে রাখতো। তো আমার প্রচণ্ড মানে বিরক্ত লাগতো, দিনরাত কত গুছাবো সোফাটাকে। যার জন্য আমি মামনিকে বললাম যে আমি একটা আলনা নিব, তাহলে আলনার মধ্যে কাপড়গুলো রাখা হবে। তো একটা আলনা আছে আমাদের ওই রুমে, আমার মামনির রুমে। তো ওই জন্য ওই রকম নিইনি, একটু আলাদা আলাদা ধরনের নিয়েছি আলনাটা। আর এই আলনাটা ওই জন্য নেওয়া। তো তুমি যত কাপড় পারবে আলনার উপরে চাপিয়ে রেখে দাও, তাও ভালো, কিন্তু ওই সোফার ওপরে না আমার দেখতে খুবই বাজে লাগে। তাই কাপড়গুলো এলোমেলো হয়েছিল, গুছিয়ে নিলাম। আর এগুলো সব আজকে একটু মুছে নেব, সেই কুরবানির আগে মুছেছিলাম, তারপরে আর মোছা হয়নি, কারণ সময় হয়ে ওঠে না। সত্যিই বলছি, আগে জানো তো এই কাজগুলো কিন্তু আমি মানে সপ্তাহে সপ্তাহে করতাম। আমার বিয়ের আগে কিন্তু আমি এই কাজগুলো, এই ঘর গোছানো, তারপরে তোমার এই মোছা পোছা, আলনা টালনা গুছানো, কাপড় গোছানো, এই কাজগুলো কিন্তু আমি করে থাকতাম, কারণ তখন আমার মনে হতো আমার কোনো কাজই নেই, যার জন্য আমি করতাম। আর বিয়ের পরে আমি সময়ই পাই না একটুও যে আমি এই সব পরিষ্কার করব, মোছামুছি করব, মানে আমার সময়ই হয়ে ওঠে না সত্যি। কারণ বুঝতে পারছো, বিয়ের পর তো 1 বছর ঠিক ছিলাম, 1 বছর পর আমার মেয়ে হয়। আর মেয়ে হওয়ার পর থেকে আমি এইসব কাজে একদমই হাত দিতে পারি না, কারণ আমার পুরোটা সময়ই কিন্তু মেয়ের পেছনে আমার দিতে হয়। আর ঘরেরও কাজবাজ আমার সব কিছু আমার মা করে, আর একটা দিদিও রাখা থাকে ঘরে, মানে এরকম কাজগুলো করার জন্য। আর রান্না বান্না বলো যা বলো, এগুলো সব মামনিই বেশি করে। তো আজকে দেখলাম যখন একটু করি, এগুলো একটু মানে পরিষ্কার না করলে নয়, অনেকটা খারাপ লাগছে দেখতে, নিজেকেও খারাপ লাগছে। করতে না পারি তাও কী হলো, কিন্তু নিজেকে দেখতে তো খারাপ লাগছে আমার, যার জন্য শুরু করে দিলাম। আর তোমাদেরকে আগেও আমি একদিন বলেছিলাম যে এই যে শোকেসটার ওপরে দেখছো না উল্টো পাল্টা হয়ে আছে খেলনাগুলো, তো ওইগুলো আমি একদিন গুছাবো, ঠিক করব। তো আর একটা আমার বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার কাপড়ের যেটা আলমারি দেখছো, ওই আলমারিটাতে কিন্তু আমার কাপড়গুলো একদম সব মানে কি বলবো, খুললেই মনে হবে যেন ঝরঝর করে পড়ে যাচ্ছে। তো এইগুলো আমাকে একদিন গোছাতেই হবে, প্রচণ্ড মানে বাজে অবস্থা হয়ে আছে, বিশেষ করে মেয়ের কাপড়গুলো। তো আমার শাড়ি টাড়িগুলো তো আমি পরি না, ব্যবহার করি না, ওই জন্য ওইগুলো ঠিক আছে। আর মেয়েরগুলো মানে প্রতিদিন নয়, এখানে সেখানে যায় তখনই কাপড়গুলো আমাকে বার করতে হয়।
তো মেয়েরগুলো একদিন গোছাবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি চাও আমার শাড়ি কালেকশানের ভিডিও দেখতে, তো অবশ্যই কিন্তু আমি এই শাড়ি কালেকশানের ভিডিও একদিন বানাবো। তো অবশ্যই তোমরা দেখতে চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আর ওই যে দেখতে পাচ্ছ আলমারির ওপরে মেয়ের ঘরটা তোলা রয়েছে, ওই ঘরটা তোলার জন্য কিন্তু আমাদের ঘরটা অনেকটা অন্ধকার লাগছে, কারণ লাইটের সামনে ওটা রাখা হয়েছে। আর আমাকে নিচে প্রচণ্ড বিরক্ত লাগছে, কারণ ঘরটা কিন্তু মানে যদি ফোল্ডিং হতো, ভাঁজ করা হতো তাহলে খুব ভালো হতো। তো ভাঁজ তো করা হয় না, ওই পুরো ঘরটা একদম বড় ঘরের মতো পড়ে থাকছে সবসময়। তো আমার জায়গাটা অনেকটা ছোটো ছোটো মনে হচ্ছে, যেহেতু আমাদের রুমগুলো কিন্তু খুব একটা বড় নয়, বেশ ঠিক আছে, খুব ছোটও নয়, একদম খুবই যে বড় হলরুমের মতো সেটাও কিন্তু নয়। তবে এই যে ফার্নিচারগুলো মানে ঠিকঠাক জায়গা হওয়ার পরেও কিন্তু একটু জায়গা থেকে যায়। তো যাই হোক, এবার ওর মধ্যে যদি এই ঘরটার নিচে পড়ে থাকে তো আমাকে এসব ভালো লাগে না। তো দেখো একটু মুছে নিচ্ছি, খেলনাগুলোকে যতটা পারছি গুছিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এখনও শর্ট বানানো হয়নি জানো তো, এই কাজগুলো করার পর আমাকে আবার শর্ট ভিডিও বানাতে হবে। তো মেয়েকে গোসল করাতে হবে, তো অনেকগুলোই কাজ বাকি আছে। তারপরে হচ্ছে যে কিছু কাপড় আছে, কিছু কাপড় বলতে মেয়ের জামা কাপড় আছে, 2-4টে ওড়না আছে। তো সেইগুলোকেও আবার কাচতে হবে, তো ওগুলোকে আমি ভিজিয়ে দিয়েছি। তো দেখো এদিকে মুছতে মুছতে চলে এসছে ওই দিদিটা ঘর ঝাড় দিতে। তো তার আগে আমাকে প্রশ্ন করছে যে আমাকে আবার ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে না। তো তো কী আর বলবো, মানে এই ক্যামেরার সামনে আসাটাকে এক একজন এতটা খারাপ মনে করে যে কিছু বলারই নেই। মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না আমি। ক্যামেরাতে যারা কাজ করে তারা কি সত্যি এতটাই খারাপ হয়? এতটাই কি আমরা নোংরা, আমরা এতটাই খারাপ যে ক্যামেরার সামনে আসি বলে এটা খুবই খারাপ? তো বলছে আমাকে যেন না দেখতে পায়, আমার বাড়ির লোক আমাকে বকা দেবে। তাহলে ঠিক আছে, আপনাকে মুখটা দেখিয়ে কিন্তু আমি পয়সা ইনকাম করব না, তো আপনার মুখে আমি ঠিক একটা স্টিকার লাগিয়ে দেবো। ওই জন্য ওর মুখে আমি স্টিকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে ওকে দেখতে না পাওয়া যায়, হয়তো ওর বাড়িতে সমস্যা হতে পারে। তো ঠিক আছে, ওকে দেখাবোই বা কেন আমি। তো যাই হোক, এত যে আমি কাজবাজগুলো করলাম, এত বকবক করলাম, তার কারণ কি জানো? ওই ওষুধটা খেয়েছিলাম বলে আমার শরীরটা একটু ভালো লাগছে বলেই কিন্তু ব্যথাটা আমি আর বুঝতে পারছি না। তো ওষুধের অ্যাকশন হয়তো যতক্ষণ থাকবে ততক্ষণই হয়তো এটা হতে পারে। তো দেখো এবার হচ্ছে করে নিলাম এই সামনের তাকটা, তো এই সামনের তাকটা প্রচণ্ড অগোছালো হয়ে আছে। তো সেটা এখন গুছিয়ে আমি রেখে, আবার যখন মেয়ের ইচ্ছে হবে তখন মেয়ে অগোছালো করবে। মেয়ে আর কি বোঝে বলো, ছোট বাচ্চা মানুষ, ওকে দোষ দেওয়া যাবে না, ও তো খেলবেই। আর ওর জন্যই তো খেলনাগুলো নিয়ে আনা, যে আমি গুছিয়ে আলমারির মধ্যে রেখে দেবো তার জন্য নয়। কিন্তু মানে যখন নোংরা হয়ে থাকে তখন ভালো লাগে না। তো এখন গুছিয়ে রাখছি, ও খেলা ও যখন ইচ্ছা হবে তখন আবার ও খেলবে। তো এদিকে দেখো আমার আলমারিটা গোছানো হয়ে গেল। তো এবার বিছানার চাদরটা ঝাড়তে হবে। তো বিছানার চাদরটা তো একবার ঝেড়েছি, তাও আর একবার ঝেড়ে নেব, কারণ ওই যে সব পড়ে আছে খাপ টাপগুলো, ওইগুলো আমি এখন ফেলে দেব। আর ওইখানে দেখো যে আমি কাপড়গুলো তখন দেখেছিলে তোমরা, সেই কাপড়গুলো কিন্তু সব মেশিনে ভরে দিয়েছি। তো ওই কাপড়গুলোকেও আবার মেলতে হবে। তারপরে এখন আজকে আবার রোদও নেই, তো টিভিটাকে বন্ধ করে দিলাম। এতক্ষণ টিভি আমার মেয়ে দেখছিল, আমাকে টিভি দেখতে আর একটুও ভালো লাগে না, আগে খুব দেখতাম। তো দেখো আমি এখন খুঁজছি হচ্ছে ওই কাপড়টা, যে কাপড়টা দিয়ে আমি সব কিছু মুছছিলাম, সে কাপড়গুলোই আমি খুঁজছিলাম। আর তোমাদেরকে দেখো নিয়ে চলে এলাম হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরে মামনি বসিয়ে দিয়েছে ভেন্ডির ঝোল, আর এদিকে দেখো মাছ রান্না হয়ে গেছে আমাদের জন্য। তো বন্ধুরা, তোমাদের সামনে সকাল থেকে একবারও আসা হয়নি, তো এখন চলে এলাম তোমাদের সামনে। এই দেখো এইমাত্র গোসল করলাম, গোসল করে দেখো মামনির রুমে ওপরে এই যে হাই স্পিড ফ্যান লাগানো আছে। তো এখানে এলাম চুলটা একটু শুকাবো, কারণ রোদ তো কিছুই নেই, কারণ মেঘলা আকাশ। আর এইমাত্র গোসল হলো, বেলাও হয়ে গেছে অনেক, দাঁড়াও দেখছি কটা বাজে, 2টো বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে। তো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েকে আজকে মামনি খাইয়ে দিয়েছে। আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, জামা কাপড় বলতে আমার নয়, মেয়ের ছিল, আমার মেয়ের। আর ওই 2-3টে ওড়না, তো ওইগুলোই কেচেও নিলাম। আর দেখো ওর খাওয়া হয়ে গেছে, এখনই গোসল করলাম। তোমার দাদা ভাই এলো, দিয়ে আজকে ঘরে নামাজ পড়লো, ঘরে নামাজ পড়ে ও গেল বাড়ি ভাত খেতে। দেখলাম সকাল থেকে তো তোমাদের সামনে আমি একটু আসতে পারিনি, যার জন্য চলে এলাম তোমাদের সামনে। তো ফ্যানের আওয়াজে আমি শুনতে পাচ্ছ কি জানি না, তো না শুনতে পেলে পরে আমি যখন ভয়েসটা দিয়ে দেবো, যদি শুনতে পাওয়া যাচ্ছে তাহলে ভয়েসটা দেবো না। তো ঠিক আছে বন্ধুরা, আর রান্নাবান্না কি তোমাদের সকালে দেখছিলাম, রান্না হয়ে গেছিলো 10:30টার সময়। তো পরে আবার ভেন্ডির ঝোল হয়েছিল মেয়ের জন্য, ভেন্ডির ঝোল, আলু মাখা, মাছ, এই কটাই, এই তরকারি আজকে, আর তরকারি কিছু না। তো ঠিক আছে গো, সঙ্গে থাকো, ব্লগটা আমার দেখতে।
তো গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা এখনও হয়নি, বিকেল হয়ে আছে। তো আজকে মেয়ে যাচ্ছে একটু বেড়ু করতে ওর বাবার সঙ্গে, তো অনেকদিন থেকেই যায়নি। তো আমাদের সামনে এখানে মোড় আছে, মানে আমার শ্বশুরমশাইয়ের দোকান আছে, তো ওখানে মোড়ের ওখানে একটু নিয়ে যাচ্ছে মেয়েকে। তো ও যাওয়ার জন্য বায়না করছিল যে যায়নি আমি অনেকদিন থেকে, নিয়ে চলো বাবা। তার জন্য দেখো ওকে নিয়ে যাচ্ছে। আর ওই দেখো দেখতে পাচ্ছ কাপড়গুলো, এই কাপড়গুলো আজকে আমি কেটেছিলাম। আর এই দেখো চলে এসছে, ঘোরা হয়ে গেল। তো বেশিক্ষণ থাকেনি, 15-20 মিনিট মতো ছিল। তারপর দেখো বেড়ু করে চলে এসছে। তো অনেক দিন থেকে ছাদে আসা হয় না, মানে সন্ধ্যের দিকে ছাদে আসা হয় না। আগে তাও ভিডিও করার জন্য সন্ধ্যে থেকে ছাদে আসতাম। তো আজকে দেখো চলে এলাম সন্ধ্যেবেলায় ছাদ। তো মামুনি বসে আছে, মেয়ে খেলা করছে, আর ওদিকে কাপড়। বন্ধুরা ছাদ থেকে চলে এসেছি, গুড ইভিনিং। তোমাদেরকে বলা হয়নি, তো ছাদ থেকে আমি চলে এলাম ছাদে। আজকে একটু বসেছিলাম আর চা খেয়ে নিয়েছি। তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি, কারণ যখন নুরায়া গেছিল ঘুরতে এলো তখনই আমরা চা খাচ্ছিলাম। তো মামুনি আমি চা খেয়ে নিয়েছি। তো আজকে আর ভুল করিনি, বাদাম ভাজা দিয়ে কালকে মুড়ি খেয়ে যে আমার অবস্থা হয়েছিল তো মানে কি বলবো, কঠিন অবস্থা হয়ে গেছিলো। রাতে প্রচুর গ্যাস হয়ে গেছিলো, কিচ্ছু খাবারও খাইনি। তাও শখ করে ওই ডালটা রান্না করলাম যে খাবো বলে, কিন্তু খেতে পাইনি তাও। ওই জন্য আজকে আর শুধু শুকনো মুড়ি আর লাল চা খেলাম। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, আমরা ব্লগটা আমার দেখে থাকো। তো বন্ধুরা ব্লগটা শেষ করার জন্য চলে এলাম। ব্লগটা বেশি বাড়াবো না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। আর এর থেকে বেশি বড় করলে আবার তোমরা দেখবে না, তোমরা বিরক্ত খেয়ে যাবে যে এত বড় বড় আপু ব্লগ দেয়, যে দেখতে ভালো লাগে না। তো আর বেশি আমি বড় করবো না। তো তার আগে দেখিয়ে দিই, তোমার ভাত হচ্ছে আর আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম ছাদ। তো ভাতের পানি টানি পড়ে একদম কি বলবো তোমাদেরকে, তো ভাতটা এখনো সেদ্ধ হয়নি। আমি না ভাত কিন্তু শক্ত ভালোবাসি না, জানো তো। একটু নরম হয়ে গেলেও কোনো ব্যাপার নেই, আমার শক্ত হয়ে গেলে কিন্তু খুব প্রবলেম হয়, বুঝতেই পারছো। তো শক্ত ভাত খেলে তো আরোই গ্যাস হয়ে যাবে। তো ওই দেখো ওইখানে বসিয়েছি, এই যে প্রেসারে আলু সেদ্ধ ভাতের জন্য। আর এই আলু থেকে আমি তোমার দাদা ভাইয়ের জন্য করে নেবো, ও মুড়ি খাবে আজকে। কালকে ভাত খেয়ে যদি গ্যাস হয়ে গেছিলো, আজকে রাত্রে বললো মুড়ি খাবো, ভাত খাবো না। তো ভাতটা এখন ঝরিয়ে নিবো। দেখো দিনে আছে ভেন্ডি, মাছ, আর কি, আর কিছু না, কিছু নেই। এ হচ্ছে আজকে রাত্রে মেনু। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও তোমরা, যে আমার ব্লগটা কেমন লাগলো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।